ঢাকার পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিমানবন্দরে স্বাগত জানাবেন সেনাপ্রধান। কাল রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি, রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। দীর্ঘদিন পর খালেদা জিয়ার বক্তব্যে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিএনপির সমাবেশ যেন জনসমুদ্র, বিরোধ ভুলে যাওয়ার আহ্বান। এবং স্বৈরাচারী হাসিনার মন্ত্রী হাসান মাহমুদ পাচার করেছেন হাজার কোটি টাকা। দুর্নীতিবাজ পলকে সম্পদের পাহাড়। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়, সেই জন্য বর্তমান পরিস্থিতিকে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে এক বক্তব্যে তিনি সতর্ক বার্তা উচ্চারণ করেন। ফ্রান্সের প্যারিসে চিকিৎসা শেষে এমিরেটসের একটি ফ্লাইটে দেশের পথে ডক্টর ইউনূস ঢাকায় পৌঁছাবেন কাল দুপুরে। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ছাত্র জনতার বিজয়কে দেশের দ্বিতীয় বিজয় দিবস হিসেবে বর্ণনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। বলেন, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না যাতে কোনো প্রকার ভুল হয়ে বিজয় হাতছাড়া হয়ে যায়। এই বার্তায় তিনি বর্তমান পরিস্থিতিতে সবাইকে হিংসা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানান। জনগণের স্থাবর অস্থাবর সম্পত্তি বিনষ্ট থেকে বিরত থাকার আহ্বান জানান একই সঙ্গে তিনি। বিবৃতিতে বাংলাদেশকে বিপুল সম্ভাবনার দেশ উল্লেখ করে পরবর্তী প্রজন্মের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সবার প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন। দেশবাসীর প্রতি এই বার্তায় সহিংসতাকে সবার শত্রু চিহ্নিত করে নতুন শত্রু সৃষ্টি না করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এমিরেটসের একটি ফ্লাইটে দুপুর 2টার পর তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। অন্যদিকে মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়কেরা রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্তের কথা জানান। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কাল রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আকার হতে পারে 15 জনের। ডক্টর ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী বলেও আশ্বস্ত করেন সেনাপ্রধান। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। সমসাময়িক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনানিবাসে বিকেলে বৈঠকে বসেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। বৈঠক শেষে বেরিয়ে এসে গণমাধ্যমে সেনা প্রধান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী 3-4 দিনের মধ্যে পরিস্থিতি আরও উন্নতির আশা তার। এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারবো। গত কয়েকদিনের সহিংস পরিস্থিতি নিয়ে কথা বলেন সেনাপ্রধান। জানান, অন্যায়ের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় হতে পারে শপথ। অন্তর্বর্তীকালীন সরকারের আকার হতে পারে 15 জন। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি, রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। দেশব্যাপী ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, বিষয়টি নজর এড়ায়নি সেনাপ্রধানের। শিক্ষার্থীদের এই উদ্যোগকেও প্রশংসায় ভাসিয়েছেন সেনাপ্রধান। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। আমরা আনসার ভিডিকেও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররাও আমাদের সাহায্য করছে।
বিভিন্ন গ্রামে গঞ্জে তারা এই কাজগুলোর মাধ্যমে তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং বিএনসিসিকেও আমরা এটা করতে আমরা হয়তো এমপ্লয় করব এই কাজে। এই সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, পুলিশের পুনর্গঠন কাজ চলছে আর দায়িত্বশীল ভূমিকা রাখায় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ সময় পর বিএনপি সমাবেশে বক্তব্য রাখলেন সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের বক্তব্যে উচ্ছ্বসিত সমাবেশে আসা নেতাকর্মীরা। এ সময় বেগম জিয়া বলেন, ছাত্র তরুণরা নতুন সম্ভাবনা তৈরি করেছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। মাজহারুল ইসলামের রিপোর্ট। এ যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘ সময় পর দলীয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বক্তব্যের শুরুতেই ছাত্র গণ অভ্যুত্থানে নিহত হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। বলেন, ছাত্র জনতাই বিজয় এনে দিয়েছে, তারাই জাতির ভবিষ্যৎ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় তার মুক্তি ও সুচিকিৎসার জন্য যারা আন্দোলন করেছেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান বেগম জিয়া। আমার কারণ ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ সময় পর চেয়ারপারসনকে গণমাধ্যমে দেখতে পেয়ে উল্লসিত দলীয় নেতাকর্মীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুলিশের মনোবল ভাঙতে একটি চক্র কাজ করছে বলেও দাবি করেন তিনি। নয়াপল্টনে বিএনপি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। হিংসা প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 52-71-এর মতো ছাত্র সমাজ বিজয়ের আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন বলে মন্তব্য করেন তিনি। দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন। হাজারো শহীদের রক্তে অর্জিত নতুন স্বাধীনতাকে কালিমা লাগাতে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। সব ধর্ম ও বিশ্বাসের মানুষের নিরাপত্তার ঢাল হিসেবে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। গণহত্যাকারী শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই, দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দাবি করেন দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। হিংসা প্রতিহিংসা নয়, মুক্তিযুদ্ধের মূল মন্ত্রে দুর্নীতিমুক্ত, নিরাপদ ও গণতান্ত্রিক দেশ গড়ার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণকে সঙ্গে রাখবেন, কারণ জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা এখন যুক্ত হব সহকর্মী সাইফুল রিপনের সঙ্গে। সাইফুল, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আমরা দেখলাম, গণ অভ্যুত্থানের স্বৈরাচার পতনের পর বিএনপি প্রথম সমাবেশ হলো এবং বহু বছর পর ভাষণ দিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতা কর্মীদের মাঝে এই বিষয়ে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখেছেন? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই ভাষণকে কেন্দ্র করে কিন্তু উপস্থিত যারা ছিলেন নেতাকর্মীরা, তাদের ভিতরে উচ্ছ্বাসটা কিন্তু অন্যরকম পর্যায়ে ছিল। কারণ এটি আসলে পূর্ব নির্ধারিতও ছিল না যে বিএনপি চেয়ারপারসনের ভাষণ সেখানে প্রচার করা হবে কি হবে না। এবং হঠাৎ যখন সেখানে বিএনপি চেয়ারপারসনের ভাষণ প্রচার করা হয়, খুব স্বাভাবিকভাবেই নেতাকর্মীরাও অন্যরকম উজ্জীবিত হয়েছে। এবং 2018 সালে গ্রেপ্তারের পর কিন্তু তিনি আর গণমাধ্যমে সামনাসামনি আর কখনো জনগণের সামনে আসেননি এবং কথা বলেননি। এবং আজকে আবার দীর্ঘ বিরতির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যদিও শারীরিক অবস্থা তার খারাপ, এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন, এবং সেখান থেকেই কিন্তু তার এই ভিডিও বার্তাটি রেকর্ড করে প্রচার করা হয়েছে। এবং এতেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা, যদিও তার শারীরিক অবস্থা খারাপ, কিন্তু তার যে নির্দেশনা এবং তার যে কথা, সেই কথাগুলো শুনতে পেরে কিন্তু নেতাকর্মীরা ব্যাপকভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তারা যেটি বলছেন তার কাছ থেকে, সেটি থেকে তারা অনুপ্রেরণা পেয়েছেন নতুন করে। আপনি পুরোটা সময় আজ সমাবেশ স্থলে ছিলেন, একটু জানতে চাই সার্বিক পরিস্থিতি কেমন হলো? সমাবেশ বিপুল সংখ্যক নেতাকর্মীর একটা উপস্থিতি আমরা কিন্তু আজকে দেখেছি, এবং বিগত দীর্ঘদিন আসলে এমন ধরনের সমাবেশ দেখা যায়নি বিএনপির সমাবেশে, এত নেতাকর্মীর উপস্থিতি। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, যেমন একটি উদ্ভূত পরিস্থিতিতে এই সমাবেশ, সেই সমাবেশে কিন্তু বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইভেন বিএনপির যে চেয়ারপারসন খালেদা জিয়া, সবার বক্তব্যের ভেতরে কিন্তু একটি বার্তা, খুব গুরুত্বপূর্ণ বার্তা ছিল যে উদ্ভূত পরিস্থিতিতে দেশব্যাপী যে সহিংসতা, নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে, সেই সহিংসতা, নৈরাজ্যকে ঠেকাতে কিন্তু দলের নেতাকর্মীদের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন। এবং তারা যে শীর্ষ নেতৃত্ব থেকে যেটি বলা হচ্ছে যে এই ধরনের সহিংসতা এবং নৈরাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো বিএনপির লোক হতে পারে না, এবং যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, তাদেরকে রুখে দেওয়ার আহ্বান কিন্তু জানানো হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে যে আগের সরকার যে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে ব্যবহার করেছে, তার কারণে আইন শৃঙ্খলা বাহিনী যে জনগণের বিরুদ্ধে একটি অবস্থানে ছিল, সেটি কিন্তু সেই পুলিশ বাহিনীর
খুব অল্প কয়েকজন কর্মকর্তার কারণে আজকে দেশের একটি বাহিনী এত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারেক রহমান স্পষ্ট করে বলেছেন। এবং তিনি যেটা বলেছেন যে পুলিশের এই গুটি কয়েক কর্মকর্তার জন্য পুরা পুলিশ বাহিনী তারা এই ক্ষতির সম্মুখীন হবে কিংবা এই ধরনের সহিংসতা নৈরাজ্যের সম্মুখীন হবে, সেটি বিএনপিও চায় না। এবং পুলিশকে যত দ্রুত সম্ভব সেটিকে পুনর্গঠন করে আবার তাদের যারা স্বাভাবিকভাবে অরাজনৈতিকভাবে যারা সংবিধান মেনে কর্মকাণ্ড পরিচালনা করতে চায় তাদের নিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করতে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন তারা সব ধরনের সহযোগিতা করবেন, এমনটি আশ্বাস কিন্তু দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। সাইফুল, আমরা যেমনটি জানি প্রায় 18 বছর ক্ষমতার বাইরে বিএনপি, দলের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কি ধরনের দিক নির্দেশনা ছিল? দলের নেতাকর্মীদের প্রতি যেটি তার দিক থেকে সবচেয়ে বেশি বার্তা, যে বিপ্লবের মাধ্যমে যেই গণতন্ত্র বিকাশের যেই পথ তৈরি হয়েছে সেই পথটি যেন বন্ধ না হয়ে যায়, সেই বিষয়ে কিন্তু তিনি নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন সবসময় সচেতন থাকার জন্য এবং তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যেটি হবে সেটির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার যেই আহ্বান সেটি কিন্তু সরকারের প্রতি জানিয়েছেন তিনি, এবং নেতাকর্মীদেরও সেই বিষয়ে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী সাইফুল রিপন। দর্শক, স্টুডিওতে আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল রিপন। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের যে পদত্যাগের দাবি করেছেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার জানিয়ে ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, নতুন কোনো সরকারকেই তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। বুধবার সকাল থেকেই বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা, পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন, পে স্কেল, সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধে বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী গভর্নর, ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবি করে বিক্ষোভ করে। এক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে ঢুকে পড়ে তারা। পরে তাদের চাপে পদত্যাগে বাধ্য হন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, আর পালিয়ে যান বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। এরপরেই সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। এই সময় তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের যে পদত্যাগের দাবি করেছেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। সরকার কর্তৃক চুক্তিভিত্তিক নিয়োগকৃত ডেপুটি গভর্নর, বিএফআইও প্রধান ও পলিসি অ্যাডভাইজারের পদত্যাগ দাবি করেন। পদত্যাগ ও উত্থাপিত বিষয়গুলো বিদ্যমান আইন অনুযায়ী সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় অন্তর্বর্তী সরকার গঠিত হলে তা দ্রুত সময়ে সরকারের বিবেচনার জন্য প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সময় এস আলম গ্রুপের মালিকাধীন 7টি ব্যাংকের বিষয়ে মেজবাউল হকের কাছে জানতে চান সাংবাদিকেরা। তা নিয়ে পুরো বিষয়টি খোলাসা করেন তিনি। আজকে যারা কর্মকর্তা কর্মচারীরা এসেছিলেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে এই ধরনের যে প্রয়োজনীয় আইনি সংস্কারগুলো দরকার, যেটাতে এই ধরনের হস্তক্ষেপ, এই ধরনের ইয়েকে দূর করা যায়, সেইটা আমরা সরকারের কাছে প্রস্তাবনা করব। অর্থ পাচারের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যাংকের পরিচালক ও এমডিদের ব্যাংক হিসাব জব্দ করার বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান মেজবাউল হক। রেগুলার সরকার হবে, আমরা তখন আবার আপনাদের সঙ্গে নতুন ইয়েতে বলবো। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজি মোহাম্মদ মইনুল ইসলাম। বুধবার বঙ্গভবনে তিনি সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি চেইন অফ কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তাকে অভিনন্দনও জানান রাষ্ট্রপতি। যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি। সরকার পতনের পর প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে আজও ভিড় জমিয়েছেন পদোন্নতি বঞ্চিত বিএনপি জামায়াতপন্থী কর্মকর্তা কর্মচারীরা।
দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে একত্রিত হন পদোন্নতি বঞ্চিত এসব কর্মচারীরা। এ নিয়ে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী। বলেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে নির্বাহী দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতি। দেশে সাংবিধানিক কোনো শূন্যতা নেই বলে স্পষ্ট করেন তিনি। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আছেন, তিনি এখন আমাদের নির্বাহী প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সুতরাং শূন্যতা আছে যেটা এটা আসলে ঠিক নয়। আমাদের যে কাজগুলো আছে যেগুলো খুবই জরুরি ভিত্তিতে আমাদের কাজ করতে হচ্ছে, আমরা মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনা নিয়ে আমরা সেগুলো কাজ করছি। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের লিমিটেশন, বড় ধরনের লিমিটেশন আছে বলে আমি মনে করি না। আমরা আছি, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় সহ আমাদের সকল মন্ত্রণালয় বিভাগ সচিব মহোদয়রা কাজ করছেন এবং আমাদের সকল কর্মকর্তা কর্মচারী তারাও সকলের কাজে আছে। কুষ্টিয়ায় কারাগার থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে। আনুমানিক 10 থেকে 12 জন আসামি পালিয়েছে বলে ধারণা করছেন জেল সুপার। বিএনপি নেতাদের জামিন হলে তাদের সাথে কারামুক্ত হতে অন্য বন্দীরা হট্টগোল শুরু করলে বাধ্য হয়ে গুলি চালান কারারক্ষীরা বলে দাবি সুপারের। পরে গোলাগুলির খবরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া জেলা কারাগার থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে। দুপুর 3টার দিকে গোলাগুলির সংবাদে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। তবে কতজন আসামি পালিয়েছে তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। যদি আরো বেশি লোকজন বাইরে চলে যেত, যে সিকিউরিটি সিচুয়েশনের বর্তমান যে অবস্থা সেটা হয়তো আরো বেশি খারাপ হয়ে যেতে পারত। তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি। অ্যান্ড স্টপ এখান থেকে যারা গেছে, আমরা যতটুকু জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই। এ বিষয়ে জেল সুপার আব্দুল বারেক জানান, কুষ্টিয়ায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জামিন পান। দুপুর 2:30টার দিকে বের হওয়ার কথা ছিল তাদের। এ সময় জামিন পাওনাদের সঙ্গে বের হতে হট্টগোল শুরু করেন কারাবন্দীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালান কারারক্ষীরা। এ হট্টগোলের মাঝে খুনের আসামি সাবেক ছাত্রলীগ নেতা এসকে সজীব সহ আনুমানিক 10-12 জন আসামি পালিয়েছে বলে জানান জেল সুপার। নিউজ ডেস্ক, দেশ টিভি।